ইরান যুদ্ধ আর ৪৪ ডিগ্রি তাপমাত্রার তীব্র গরম উপেক্ষা করে মক্কায় জড়ো হয়েছেন বিশ্বের লাখ লাখ মুসল্লি। হজ ঘিরে কড়া নিরাপত্তা। ইরান ও আমেরিকার মাঝে মতবিরোধ কমলেও খুব শিগগিরই হচ্ছে না শান্তি চুক্তি, জানালো তেহরান। কেন ট্রাম্প চাইলেও চুক্তি হচ্ছে না? ট্রাম্পের মতো দেখতে বাংলাদেশের ভাইরাল মহিষকে নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্টের পোস্ট, এটি কি সত্যি? কি বলছে ফ্যাক্ট চেকাররা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরান যুদ্ধ, হামলার শঙ্কা আর ৪৪ ডিগ্রি তাপমাত্রার তীব্র গরম উপেক্ষা করে এবার পবিত্র মক্কা নগরীতে জড়ো হয়েছেন বিশ্বের ১৫ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি কিংবা বিশ্ব রাজনীতির অস্থিরতা কোনো কিছুই দমাতে পারেনি আল্লাহর ডাকে হাজির হওয়া হজ পালনকারীদের। চরম আবহাওয়ার এবার মুসল্লিদের ফেলছে কঠিন পরীক্ষায়। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে অনেকটাই চড়া মক্কার বাজারে পণ্য সামগ্রীর দাম। তবে অনেকের কাছে মক্কা যেন জান্নাতের টুকরা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত, হে আল্লাহ আমি হাজির। ক্লান্তিহীন এই ধ্বনিতে এখন মুখরিত সৌদি আরবের মরুপ্রান্তর। হাড় জ্বালানো গরম আর ধুলোঝড়ের সতর্কতা উপেক্ষা করে আল্লাহর ডাকে সাড়া দিতে বিশ্বের নানা প্রান্ত থেকে মক্কায় ছুটে আসছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা কিংবা রাজনৈতিক অস্থিরতা কোনো কিছুই দমাতে পারেনি তাদের। গত বছরের রেকর্ড ভেঙে এবার ১৫ লাখেরও বেশি মুসলিম সমবেত হয়েছেন পবিত্র ভূমি মক্কায়। চলতি মৌসুমে হজ পালনকারী মুসল্লিদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে মক্কার চরম আবহাওয়া। সৌদির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরাফাতের ময়দান সহ হজের মূল দিনগুলোতে মক্কার তাপমাত্রা পৌঁছাতে পারে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে। নানা সংকটের মাঝেই মক্কায় শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। বৈরী আবহাওয়ার কারণে আল্লাহর ঘর জিয়ারতকারীদের এবার দিতে হবে কঠিন অগ্নি পরীক্ষা। এর আগে জিল হজের প্রথম সপ্তাহে তাপমাত্রা সর্বোচ্চ ৪৭ ডিগ্রি পর্যন্ত উঠেছিল। তীব্র গরমের পাশাপাশি তায়েফের পাহাড়ি মেঘের কারণে মক্কায় প্রবল ধুলোঝড়ের আশঙ্কার কথাও জানিয়েছে সৌদি সরকার। কাঠফাটা রোদে খোলা আকাশের নিচে ইবাদত করার ক্ষেত্রে মুসল্লিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে দেয়া হয়েছে পর্যাপ্ত পানি পান করা ও ছাতা রাখার পরামর্শ। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে পণ্য সরবরাহের সংকট। এর সরাসরি প্রভাব পড়েছে মক্কার বাজারেও। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে উপহার সামগ্রী, জামা কাপড়ের দাম চলে গেছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। গত বছরের তুলনায় পণ্যের দামে তৈরি হয়েছে বিস্তর ফারাক। রূপা ও স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় অলংকারের দোকানে নেই আগের মতো ভিড়। আমি উপহার সামগ্রী কেনার জন্য বাইরে গিয়েছিলাম এবং দেখলাম সব জিনিসের দামই আমার ধারণার চেয়ে অনেক বেশি। আগে যখন আমি এখান থেকে কেনাকাটা করতাম তখন দাম কিছুটা ভালো ছিল, এমনকি সোনা, রূপা এবং পারফিউম সবকিছুর দামই এবার স্বাভাবিকের চেয়ে বেশি মনে হচ্ছে। মানুষের কেনাকাটার সামর্থ্য আগের বছরগুলোর তুলনায় এখন অনেকটাই দুর্বল। অতিরিক্ত দামের কারণে এবার বেচাকেনা কম। যে মানুষটি আগে অনেক জিনিস কিনতেন, চড়া দামের কারণে তিনি এখন কম কিনছেন। যেমন কেউ যদি আগে ৫,০০০ রিয়াল খরচ করতেন, আজ ৫,০০০ রিয়াল দিয়ে মাত্র ২,০০০ রিয়ালের সমপরিমাণ জিনিস কেনা যাচ্ছে। অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে কেনাকাটার চিরচেনা চিত্রে কিছুটা ভাটা পড়লেও অর্থনৈতিক টানাপোড়েন কিংবা ভূরাজনৈতিক অস্থিরতা স্পর্শ করতে পারেনি সবাইকে। অনেক হাজির কাছে মক্কার পবিত্র পরিবেশ যেন বাইরের পৃথিবীর সব কোলাহল ও যুদ্ধ বিগ্রহ থেকে বহু দূরের ভিন্ন এক শান্তির জগৎ। মক্কা একটা বুদবুদের মতো। আমরা যখন এখানে আসি তখন যেন একটা আলাদা জগতেই ঢুকে যাই। কোনো রাজনীতি বা ওইসব ঝামেলার কথা শুনতে পাই না। আমি যেমনটা বললাম, যুদ্ধও এখান থেকে অনেক দূরে। তীব্র দাবদাহ, চরম ক্লান্তি আর জাগতিক সব সংকটের সীমানা পেরিয়ে পবিত্র মক্কা এক নিরাপদ আশ্রয়। বুক ভরা ভরসা নিয়ে এখন হজের আনুষ্ঠানিকতা পালন করছেন পৃথিবীর নানা প্রান্তের লাখো মুসলমান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সোমবার থেকে চলছে পবিত্র হজ। মুসল্লিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বা হে আল্লাহ আমি হাজির, এই ধ্বনিতে মুখরিত পবিত্র নগরী মিনা। রবিবার এশার নামাজের পরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজে যাওয়া লাখো মুসল্লি প্রথমে পবিত্র মিনা নগরীতে যান। মিনায় যাত্রা শুরুর আগে ইহরামের সেলাইবিহীন কাপড়ে শরীর আবৃত করেন মুসল্লিরা। হজের নিয়ম অনুযায়ী সোমবার মুসল্লিরা মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত
5 ওয়াক্ত নামাজ আদায়ের পর সেখানেই রাত যাপন করেন। পরদিন মঙ্গলবার ভোরে আরাফাতের ময়দানে দিনভর ইবাদত বন্দেগীতে মশগুল থেকে হজের মূল খুতবা শুনবেন লাখো মুসল্লি। এই ময়দানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে থাকবেন। সেদিন সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন। পরদিন 10 জিলহজ বুধবার সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে প্রতীকী শয়তানকে পাথর মারবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দিয়ে মাথার চুল ফেলে ইহরাম ভাঙবেন হাজিরা। এরপর হাজিরা পবিত্র কাবা শরীফ তাওয়াফ এবং 2 পাহাড় সাফা ও মারওয়া সাই করবেন। 11 ও 12 জিলহজ আবার শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়ে হজের বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন মুসল্লিরা। 12 জিলহজ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করার মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজ। এদিকে টানা 3য় বছরের মতো পবিত্র হজ পালন করতে পারছে না ইসরায়েলের নৃশংস গণহত্যায় ধ্বংসের নগরী ফিলিস্তিনের গাজার হাজারো মুসলিম অধিবাসী। বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা যখন সৌদি আরবে হজ পালনের জন্য জড়ো হচ্ছেন, তখন গাজার বহু মানুষ যুদ্ধ, অবরোধ ও সীমান্ত নিষেধাজ্ঞার কারণে উন্মুক্ত কারাগারে অসহায় বন্দি জীবন পার করছেন। তাদের জানা নেই আর কখনো তারা হজে যেতে পারবেন কিনা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি আর অশ্রু ভেজা প্রার্থনায় মুখরিত মক্কার আকাশ বাতাস। সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। পৃথিবীর সবচেয়ে বড় এই ধর্মীয় জমায়েতে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র ভূমিতে বিশ্বের লাখ লাখ মুসলমান যখন হজের আনুষ্ঠানিকতায় মগ্ন, তখন ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে শুধুই দীর্ঘশ্বাস ফেলছেন গাজার বাসিন্দারা। যুদ্ধের নিষ্ঠুরতায় আরও একটি বছর হজের অধিকার থেকে বঞ্চিত রইলেন গাজার ভাগ্যহত মুসলিমরা। এই বছর গাজা থেকে নিবন্ধিত 2402 জন হজযাত্রী এখনও সৌদি আরবে যেতে পারেননি। এছাড়া হজে যাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় 71 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের দেওয়া তথ্যের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে প্যালেস্টাইন ক্রনিকলস। দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের টানা 3য় বছরের মতো পবিত্র হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন গাজা উপত্যকার হাজারো মুসলিম। 2023 সালের অক্টোবর থেকে দীর্ঘ সময় যুদ্ধ, ইসরায়েলি বাহিনীর হামলায় বাস্তুচ্যুতি এবং রাফা সীমান্ত বন্ধ থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। অনেকেই আছেন যাদের হজের জন্য জমানো সব অর্থ বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। সন্তানদের নিয়ে প্রাণে বাঁচলেও জীবনের প্রায় সবকিছুই হারিয়েছেন তারা। যেখানে প্রতিটা মুহূর্ত কাটে মৃত্যুর প্রহর গুণে, সেখানে হজের পবিত্র সফরের কথা ভাবাও যেন দূর আকাশের স্বপ্ন। এমনই এক ভাগ্যবিড়ম্বিত নারী নাজিয়া আবু লেহিয়া। স্বামীর সাথে হজ করতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি, কিন্তু ইসরায়েলি বাহিনীর হামলায় তার স্বামী মারা যাওয়ায় সেই সৌভাগ্য হলো না তার। আমার স্বামী আমার সাথে হজে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছিলেন, কিন্তু ভাগ্য সহায় হয়নি, তিনি চলে গেলেন। এখন আমার ভয় হয় হজের এই তীব্র আকাঙ্ক্ষা বুকে নিয়েই হয়তো আমাকেও চলে যেতে হবে। হাজিদের সাথে কেন এমনটা করা হচ্ছে? আমরা তো শুধু হজের ফরজ দায়িত্বটুকু পালন করতে চাই, অন্য কোনো উদ্দেশ্য তো নেই। এই পবিত্র দিনগুলোতে আমাদের তো মক্কায় থাকার কথা ছিল। আজ আমরা প্রায় 3 বছর ধরে নিজেদের ভিটেমাটি থেকে দূরে যাযাবরের মতো আছি। আমাদের এলাকায় ফিরতেও পারছি না, সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমাদের ঘরবাড়ির কোনো চিহ্ন পর্যন্ত আর অবশিষ্ট নেই। তবে আল্লাহর প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে, ইনশাল্লাহ আমাদের এই সামান্যতম অধিকারটুকু আদায় করেই ছাড়ব। যুদ্ধের আগে গাজার হজযাত্রীরা সাধারণত রাফা ক্রসিং হয়ে মিশরে প্রবেশ করতেন। এরপর সেখান থেকে কায়রো হয়ে সৌদি আরবে যেতেন হজযাত্রীরা। তবে 2024 সালের মে মাসে রাফা সীমান্তের ফিলিস্তিনি অংশ দখল নিয়ে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে বাইরের বিশ্বের সঙ্গে গাজাবাসীর সরাসরি যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 16 লাখেরও বেশি মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। আর বাংলাদেশ থেকে এ বছর হজ পালন করতে সৌদি আরবে গেছেন 78,500 মানুষ।
মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইরান ও আমেরিকার মধ্যে খুব শিগগিরই কোনো চুক্তি হচ্ছে না বলে জানিয়েছে খামেনি সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই জানান, আলোচনায় বড় ধরনের অগ্রগতি হলেও এখনই চুক্তি হচ্ছে না। এর আগে চুক্তির খুব কাছাকাছি রয়েছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও পরমাণু ইস্যুতে দুই পক্ষের গভীর মতপার্থক্যের কারণেই চুক্তি হচ্ছে না। এমন অবস্থায় ইরানের সাথে শান্তি চুক্তি করতে বেশি তাড়াহুড়ো করতে নিষেধ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সাথে শান্তি চুক্তির অগ্রগতি নিয়ে অতি আশাব্যঞ্জক মন্তব্যের 24 ঘন্টা না পেরুতেই প্রশ্নবিদ্ধ মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, গঠনমূলক আলোচনা চলছে। এমন অবস্থায় সবকিছু সুচারুভাবে করতে দুই পক্ষেরই সময় নেওয়া উচিত। ইরানের সাথে চুক্তির বিরোধিতাকারীদের একহাত নিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, অনেক চমৎকার শান্তি চুক্তি হবে, যা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের মতো হবে না। এদিকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের তীব্র আপত্তির জায়গা তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আবার বিশ্ববাসীকে আশ্বস্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভরসা দিয়ে বলেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র বানাবে না, আঞ্চলিক অস্থিতিশীলতা উস্কে দেওয়ার মতো কিছুই করবে না ইরান। যদিও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চরম উদ্বেগ কাটেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোন আলাপ হয়েছে। শান্তি চুক্তির আগে ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের পথ বন্ধ হয়েছে, এমন নিশ্চয়তা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সারি সারি পশু, কিন্তু কিনতে পারছে না অনেকেই, কারণ আকাশ ছোঁয়া দাম। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ইয়েমেনের পশুর হাটগুলো এখন জমে উঠলেও আনন্দের এই মৌসুমে দেখা দিচ্ছে এক কঠিন বাস্তবতা। কোরবানির পশুর চড়া দাম শুনে খালি হাতেই ফিরছেন অনেক ক্রেতা। কেন এতটা বেড়েছে কোরবানির পশুর দাম? কিভাবে যুদ্ধ ও অর্থনৈতিক চাপ প্রভাব ফেলছে স্থানীয় বাজারে? আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষ কিভাবে সামাল দিচ্ছে ঈদের প্রস্তুতি? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। পবিত্র ঈদুল আজহা দরজায় কড়া নাড়ছে। মুসলিম উম্মার অন্যতম বড় এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ইয়েমেনের রাজধানী সানার পশুর হাটগুলো এখন বেশ জমজমাট। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখর চারপাশ। তবে উৎসবের চিরচেনা আনন্দের পাশাপাশি এবারের ঈদের বাজারে স্পষ্ট হয়ে উঠেছে এক ভিন্ন ও কঠিন বাস্তবতা, আকাশছোঁয়া দামের চাপ। একদিকে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে স্থানীয় বাজারে জ্বালানি তেল ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি। সব মিলিয়ে সাধারণ মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। সীমিত ক্রয় ক্ষমতা নিয়ে হাটে আসা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য কোরবানি দেয়াটা এখন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সানার অন্যতম প্রধান একটি পশুর হাটে সারি সারি গরু, মহিষ, ভেড়া আর ছাগল নিয়ে বসে আছেন বিক্রেতারা। ক্রেতারা এক পাল থেকে অন্য পাল ঘুরছেন, পশু দেখছেন, কিন্তু যখনই দাম শোনার পালা আসছে তখনই তাদের চোখে মুখে ফুটে উঠছে তীব্র হতাশা। গত বছরের চেয়ে এবার গরু ও ভেড়ার উপস্থিতি অনেক ভালো। এই বছর স্থানীয় পর্যায়ে পশুর প্রজনন ও লালন পালন বেশ বেড়েছে। আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে স্থানীয় পশু বাজারে এসেছে। আসলে পশুর প্রাপ্যতা বা উৎপাদন কোনো সমস্যা নয়, আসল সমস্যা মানুষের কেনার সামর্থ্য নিয়ে। দাম যেভাবে বেড়েছে তা সত্যি অযৌক্তিক। আমাদের মতো সাধারণ মানুষ এখন তীব্র সংকটে ভুগছে। সবার ক্রয় ক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে। গত বছর আমি যে ছাগলটি প্রায় 90,000 ইয়েমেনি রিয়ালে কিনেছিলাম, আজ ঠিক একই আকারের একটি ছাগল কিনতে আমার কাছে 1,30,000 থেকে 1,40,000 রিয়াল চাওয়া হচ্ছে। বাজারে শুধু ছাগল বা ভেড়াই নয়, বড় পশুর দামও সাধারণ মানুষের সাধ্যের অতীত হয়ে গেছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলো যারা ভাগে বা এক ভাগে গরু, মহিষ কোরবানি দেওয়ার কথা ভাবছিলেন, তারা হাটের দাম শুনে হিসাব মেলাতে পারছেন না। দাম বাড়ার হারটা আকাশচুম্বী। যে শার্টটির দাম আগে ছিল 5 লাখ রিয়াল, সেটি এখন বিক্রি হচ্ছে 8 বা 9 লাখ রিয়ালে। আমরা জানি যে বর্তমান স্থানীয় ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ভালো না, কিন্তু এই অবস্থায় আমার মনে হয় মানুষের নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানো উচিত। প্রতিটি গ্রামের মানুষের উচিত দলবদ্ধভাবে একটি বা দুটি বড় ষাঁড় কেনা এবং কোরবানি ভাগ করে নেওয়া। সানার পশুর হাটে বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামছিল, তখনও অনেক ক্রেতাকে দেখা গেছে এক হাট থেকে অন্য হাটে ঘুরে বেড়াতে। কেউ কেউ পশুর খাবারের দাম ও পরিবহন খরচের হিসাব করছেন, আবার কেউ শেষ মুহূর্তে দাম কিছুটা কমবে এই আশায় বাজারে এক কোণে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের এই পশুর হাট যেন শুধু ধর্মীয় উৎসবের গল্প বলছে না, বরং এটি হয়ে উঠেছে বৈশ্বিক সংকট, মুদ্রাস্ফীতি আর সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ের এক জীবন্ত দলিল। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। বাংলাদেশের ভাইরাল মহিষকে নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই এটি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। কিন্তু সত্যি কি ট্রাম্প পোস্ট দিয়েছেন, নাকি এটি কোনো ভুয়া পোস্ট? কেন ট্রাম্পের নাম জড়িয়ে ছড়ানো হলো বিভ্রান্তিকর তথ্য? কি বলছেন ফ্যাক্ট চেকাররা? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের ভাইরাল ডোনাল্ড ট্রাম্প নামের মহিষকে নিয়ে নাকি পোস্ট দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিতে অনেকেই অবাক হয়েছেন। কেউ কেউ আবার গর্ববোধ করে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু ফ্যাক্ট চেকে উঠে এসেছে ভিন্ন তথ্য। আসলে ট্রাম্পের নামে ছড়ানো পোস্টটি সম্পূর্ণ ভুয়া। নারায়ণগঞ্জের একটি খামারে থাকা প্রায় 700 কেজি ওজনের গোলাপি রঙের এলবিনো মহিষটির নাম রাখা হয় ডোনাল্ড ট্রাম্প। ঈদুল আজহাকে সামনে রেখে মহিষটির ছবি ও ভিডিও ভাইরাল হলে দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যম AFP থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এর মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম প্রথম কলকাতা একটি ফটোকার্ড প্রকাশ করে দাবি করে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বাংলাদেশের ভাইরাল মহিষটি নিয়ে মজার পোস্ট করেছেন। সেখানে ট্রাম্পের নামে লেখা হয়, সম্ভবত এটি বিশ্বের সবচেয়ে আলোচিত মহিষ। এমনকি মহিষটির চুল নিয়েও রসিকতা করতে দেখা গেছে তাকে। এরপর বাংলাদেশি নেটিজেনরাও এমন স্ক্রিনশট পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু যাচাই করে দেখা গেছে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল বা এক্স কোথাও এমন কোনো পোস্ট নেই। ভাইরাল স্ক্রিনশটে ব্যবহৃত প্রোফাইল ছবিও ট্রাম্পের আসল ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টের সঙ্গে মিলছে না। এছাড়া স্ক্রিনশটের ডিজাইনেও রয়েছে অসঙ্গতি। সেখানে একই পোস্টে দুই জায়গায় সময় ও তারিখ দেখানো হয়েছে, যা ট্রুথ সোশ্যালের স্বাভাবিক ডিজাইনের সঙ্গে মিলছে না। বিশ্লেষকদের মতে রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করেই কৃত্রিমভাবে এই ভুয়া পোস্ট তৈরি করা হয়েছে। কারণ সত্যি যদি ট্রাম্প এমন পোস্ট করতেন, তাহলে আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যমে সেটি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন তথ্য পাওয়া যায়নি। ফলে বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্ট চেকে নিশ্চিত হওয়া গেছে বাংলাদেশের ভাইরাল ডোনাল্ড ট্রাম্প নামের মহিষকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো পোস্ট দেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। মোর্শেদ আলম, বাংলা ভিশন। ভারতে সন্দেহভাজন অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য জেলায় জেলায় বন্দিশালা বা হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এর মাধ্যমে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতির কঠোর বাস্তবায়ন হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এ ধরনের নির্দেশনা কেন্দ্রীয় সরকার অনেক আগে দিলেও পালিত হয়নি। এজন্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করেছেন তিনি। পশ্চিমবঙ্গের সচিবালয়ে নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এজন্য জেলাগুলোতে হোল্ডিং সেন্টার তৈরি হবে। অনুপ্রবেশকারীর পাশাপাশি জেল থেকে মুক্ত বিদেশিদের রাখতেও এই সেন্টারগুলোকে ব্যবহার করা হবে। নবান্নের নির্দেশিকা রাজ্য পুলিশের ডিজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের 30 দিনের জন্য হোল্ডিং সেন্টারে আটকে রাখা যাবে। এই সময়ের মধ্যে সন্দেহভাজনের নথিপত্র খতিয়ে দেখে তিনি ভারতীয় কিনা যাচাই করা হবে। গেল সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছিলেন, যারা সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের অন্তর্ভুক্ত নন তাদের অবিলম্বে গ্রেফতার করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। এরপর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে কাজ করবে বিএসএফ। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির সদর দপ্তরে হানা দিয়ে ভাঙচুর আর ধরপাকড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দাঙ্গা পুলিশ। সিএইচপির প্রধান হিসেবে ওজগুর ওজেলের নির্বাচিত হওয়া আপিল আদালতে অবৈধ ঘোষণার জেরে এই বিশৃঙ্খলার সূত্রপাত হয়। বৃহস্পতিবার তিনি রায় মানতে অস্বীকৃতি জানালে দলীয় নেতাকর্মীদের মধ্যে তৈরি হওয়া চাপা অসন্তোষ আর সরকারের কঠোর অবস্থান রবিবার সহিংস রূপ নেয়। রাজধানী আঙ্কারায় সিএইচপির প্রধান কার্যালয়ে দাঙ্গা পুলিশ হানা দিলে দলীয় নেতাকর্মীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ
সময় সরকার বিরোধী স্লোগান দেন বিক্ষুব্ধরা। 2024 সাল থেকে সরকারি দমন নীতির কারণে চাপের মধ্যে আছে ধর্মনিরপেক্ষ মধ্যপন্থী দল সিএইচপি। দুর্নীতির অভিযোগে এই দলের শতাধিক নির্বাচিত নেতা আর প্রশাসনিক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ইসলামপন্থী একে পার্টি সরকার। 77 বছর বয়সী প্রবীণ রাজনীতিক এবং সিএসপির চেয়ারম্যান কেমেল কিলিকদারোগ্লুকে অজগুর ওজেলের স্থলাভিষিক্ত করেছে আদালত। তিনি 2023 সালের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের কাছে পরাজিত হয়েছিলেন। আদালতের এই পদক্ষেপকে তুরস্কের গণতন্ত্রের ইতিহাসে কালো দাগ হিসেবে উল্লেখ করেছে জনসমর্থনের দিক থেকে তৃতীয় স্থানে থাকা কুর্দিপন্থী ডেমোক্রেসি পার্টি। আরও একটি যুদ্ধে জড়াতে চায় আমেরিকা। ইরানের পর এবার কিউবায় হামলার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। পাল্টা কড়া আঘাতের হুঁশিয়ারি দিয়েছে কিউবাও। পাল্টাপাল্টি হুমকিতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে ক্যারিবীয় অঞ্চলে। যে কোনো দিন মার্কিন হামলা হতে পারে এমন শঙ্কায় কোটি কোটি মানুষকে সমরসজ্জায় থাকার নির্দেশ দিয়েছে কিউবা। ভেনেজুয়েলার সহজে পার পেয়ে গেলেও কিউবায় হামলা চালালে যুক্তরাষ্ট্র সহজে পার পাবে না বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। 3 দশক আগে 1996 সালে নিজেদের আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগে কিউবা বিরোধী তৎপরতায় সংশ্লিষ্ট 2টি উড়োজাহাজ ভূপাতিত করেছিল কিউবান এয়ারফোর্স। তাতে 3 মার্কিন নাগরিক সহ 4 জন নিহত হন। ভাই কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোকে বিচারের মুখোমুখি করতে চায় রাশিয়া ও চীনের মিত্র বামপন্থী মতাদর্শের দেশটিকে জাতীয় ঝুঁকি দাবি করে কয়েক মাস ধরেই ক্রমাগত সামরিক হামলার হুমকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস ক্যানেল হুঙ্কার দিয়ে জানিয়েছেন কোনো ধরনের হামলা হলে রক্তের বন্যা বয়ে যাবে। তুমুল এই উত্তেজনার আবহে এরই মাঝে যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সুরক্ষায় পারিবারিক পর্যায়ে করণীয় নিয়ে এক জরুরি নির্দেশিকা জারি করেছে কিউবার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের লাতিন আমেরিকান রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক ও কিউবা অ্যানালাইসিস পডকাস্টের উপস্থাপক ইয়াফে আল জাজিরাকে বলেছেন, এই নির্দেশিকা কিউবার প্রতিরক্ষা তত্ত্ব ওয়ার অব অল পিপল বা জনযুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর কিউবা এই নীতি গ্রহণ করে। এর লক্ষ্য হল গেরিলা যুদ্ধ, স্থানীয় মিলিশিয়া এবং বেসামরিক প্রতিরক্ষা নেটওয়ার্কের মাধ্যমে দেশের সাধারণ জনগণকে সংগঠিত করে বিদেশি হামলা প্রতিহত করা। ইয়াফে বলেন, কিউবার প্রত্যেক নাগরিক সামরিকভাবে প্রশিক্ষিত। তারা সবাই এই জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার আওতাভুক্ত। সব মিলিয়ে কিউবা বর্তমানে কতটা সুরক্ষিত তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন মার্কিন অবরোধের কারণে জ্বালানি সংকট, বিশেষ করে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর জ্বালানি সরবরাহে ঘাটতি থাকলেও কিউবা অরক্ষিত নয়। ভেনেজুয়েলা মডেল এখানে কাজ করবে না। ইয়াফে বলেন, কিউবার নেতৃত্ব ও জনগণের কথা হলো যুক্তরাষ্ট্র যদি এখানে আসে তাহলে 1 কোটি মানুষ তাদের প্রতিরোধ করবে এবং এটা বাস্তব। ভেনেজুয়েলার তুলনায় কিউবার সেনাবাহিনী অনেক বেশি প্রশিক্ষিত, তাদের সরঞ্জামও তুলনামূলকভাবে উন্নত বলছেন বিশ্লেষকরা। একই সাথে যুক্তরাষ্ট্রের খুব কাছে হওয়ার কারণে কিউবার পাল্টা জবাব দেওয়ার ক্ষমতাও অনেক বেশি। ভেনেজুয়েলা বা ইরানে যুক্তরাষ্ট্রের সেই পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি, কিন্তু কিউবায় হামলা হলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যে পাল্টা হামলা হবে তা কোনো কল্পনা নয়, বরং বাস্তব হয়ে দাঁড়াতে পারে। যুক্তরাষ্ট্রের বেসামরিক জনগণ মায়ামি সহ বিভিন্ন শহরকে লক্ষ্যবস্তু করে ক্ষয়ক্ষতি করার ক্ষমতা তাদের অনেক বেশি বলে অভিমত বিশ্লেষকদের। কিউবা সব সময় রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। এ নিয়ে বরাবরই ব্যাপক উৎকণ্ঠিত যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস গোয়েন্দা তথ্যের বরাতে জানিয়েছে, দেশটি এরই মাঝে অন্তত 300টি সামরিক ড্রোন সংগ্রহ করেছে। তারা গুয়ান্তানামো বের মার্কিন নৌঘাঁটি, নৌযান ও যুক্তরাষ্ট্রের দ্বীপ শহর কি ওয়েস্টে হামলার পরিকল্পনা করছে, যদিও কিউবা এ দাবি প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকরা বলছেন, মাতৃভূমি অথবা মৃত্যু, আমাদের জয় হবেই। এটাই হলো কিউবার বর্তমান শাসক গোষ্ঠীর জাতীয়তাবাদী চেতনার মূল কথা। রাউল কাস্ত্রোকে মাদুরোর মতো অপহরণ করা হলে তা কিউবার সরকারকে নমনীয় করার বদলে জেদ বাড়িয়ে দেবে। তারা হাল ছাড়বে না, ফলে পুরো অঞ্চলেই সংঘাত ছড়িয়ে পড়তে পারে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। সকালে ঘুম থেকে উঠে সাধারণত মানুষ চা বা কফি পান করেন, কিন্তু কানাডার এক তরুণীর দিন শুরু হয় পেট্রোল পান করে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই তরুণীর এমন অদ্ভুত আসক্তির গল্প
আবারও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চিকিৎসকরা সতর্ক করলেও কিছুতেই মানতে নারাজ তিনি। কেন চায়ের বদলে পেট্রোল পান করেন তরুণী? মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। সকালে ঘুম থেকে উঠে কেউ চা খায়, কেউ কফি, কিন্তু এই তরুণীর দিন শুরু হয় পেট্রোল পান করে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি তার প্রতিদিনের অভ্যাস। সকালে পেট্রোল না পেলে নাকি অস্বস্তি শুরু হয় তার। আর এই অদ্ভুত নেশার গল্প এখন তোলপাড় ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কানাডার বাসিন্দা শেনন নামের ওই তরুণীর অদ্ভুত আসক্তির বিষয়টি সামনে আসে বেশ কয়েক বছর আগে জনপ্রিয় টিভি শো মাই স্ট্রেঞ্জ এডিকশনে। তবে সম্প্রতি বিষয়টি নতুন করে আবারও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেননের এই কাহিনী ভাইরাল হওয়ার পর নেটদুনিয়ায় শুরু হয়েছে হাস্যরস। তবে শেনন জানান, প্রথমে শুধু পেট্রোলের গন্ধই তার ভালো লাগতো। ধীরে ধীরে সেই গন্ধ শোঁকা থেকে শুরু হয় ভয়ঙ্কর আসক্তি। একসময় সরাসরি পেট্রোল পান করাই হয়ে যায় নিত্যদিনের অভ্যাস। শেননের দাবি, পেট্রোল মুখে নিলেই জিভে ঝিনঝিরে অনুভূতি হয়, গলায় জ্বালাপোড়া করে। তবুও নিজেকে আটকাতে পারেন না তিনি। বিশেষ করে মানসিক চাপ, একাকিত্ব বা উদ্বেগ বাড়লে আরও বেশি পেট্রোল পান করেন। এমনকি ঘুমানোর আগেও প্রয়োজন হয় এই বিষাক্ত তরলের। পরিবার বহুবার তাকে এই নেশা ছাড়ানোর চেষ্টা করলেও গোপনে আবারও পেট্রোল পান করেন শেনন। চিকিৎসকদের মতে দীর্ঘদিন পেট্রোল পান করলে ফুসফুস, কিডনি, যকৃৎ ও মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি স্নায়ুতন্ত্র বিকল হওয়ারও ঝুঁকি থাকে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটি সাধারণ কোনো নেশা নয়, বরং পিকা নামের এক বিরল মানসিক ও শারীরিক সমস্যা, যেখানে মানুষ মাটি, খড়ির রং কিংবা পেট্রোলের মতো ক্ষতিকর জিনিস খাওয়ার প্রবল আকাঙ্ক্ষা অনুভব করে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।